আপনি জানলেন কিভাবে আমি যে শাড়ি পরেছি? আমি জানলাম কিভাবে সেটা তোমার না জানলেও চলবে। আগে বলো তুমি কেন আমাকে জানাওনি? খুব রাগ করেছি। এখন রাগ ভাঙানোর দায়িত্ব তোমার। বলেন না, কি বলবো? ওই তো আপনি জানলেন কিভাবে? আগে রাগ ভাঙ্গাও, দেন বলবো। আমি এখন কিভাবে উনার রাগ ভাঙ্গাবো? স্পেশাল কারোর রাগ ভাঙ্গানোর মতো এত বড় দায়িত্ব এর আগে কখনোই পাইনি। উনি সামনে থাকলে তাও একটা কথা ছিল। ফোনের মাধ্যমে এত দূর থেকে রাগ ভাঙ্গাবো কিভাবে? অনেকক্ষণ চুপচাপ থাকার পর বললাম, আপনি কি সত্যি রাগ করেছেন? আমি কখনো মিথ্যা কিছু করি না। যা করি সত্যি সত্যি করি। আচ্ছা এখন রাখি। ফ্লাইটের ভেতর এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। উনার ফোন রাখার কথা শুনে মন খারাপ হয়ে গেল। নিশ্চয় আমার উপর রেগে ফোন রাখার কথা বলছেন। ফোনটা না কেটে চুপচাপ কানের কাছে ধরে রাখলাম। উনি বললেন, কি হলো? কাঁদছো না কেন? আমি কান্না কান্না স্বরে বললাম, আপনি রাগ করে ফোন কাটতে বলেছেন, বুঝতে পেরেছি আমি। এই পাগলি, আমি একটুও রাগ করিনি। ফ্লাইটে সত্যি এভাবে কথা বলতে হয় না তাই রাখতে বললাম। উনি নরম স্বরে কথাগুলো বললেন। আমি কিছু বলতে যাব তখনই উনি আবার বললেন, আর শোনো আমি যেদিন বাংলাদেশে ফিরবো সেদিন তুমি আমার দেওয়া যেকোনো একটা শাড়ি পরে আমার সামনে আসবা। মনে থাকবে? তাহলে আমার রাগটা কমলেও কমতে পারে। উনার কথা শুনে তো আমি পুরো থ। বলছেন কি উনি? কিন্তু মনে মনে একটু খুশিই হলাম কারণ আমাকে কষ্ট করে রাগ ভাঙ্গাতে হলো না। উনি নিজেই উনার রাগ ভাঙ্গানোর টেকনিক শিখিয়ে দিল। কি হলো? চুপ কেন? পরবা না? কে বলেছে পরব না? অবশ্যই পরব। আপনি যেদিন আসবেন সেদিন আমি এই শাড়িটাই আবার পরব। হুম, শুনে খুশি হলাম। উনার কথা শুনে আমি মুচকি হাসলাম। এখন তো ফোনটা রাখো। উনি হেসে কথাটা বলল। উনার হাসির কারণটা আমি ধরতে পারলাম না। আমি বললাম, আচ্ছা বাই। ভালো থাকবেন। হুম। আমি ফোনটা কেটে ফোনটা বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর নিজে নিজে হাসলাম। রাতে সুমনা আমার আর নাফিসার মাঝখানে ঢুকে শুয়ে পড়ল। নাফিসা শুয়ে শুয়ে ফোন টিপছিল। আর আমার চোখে মাত্রই ঘুম ঘুম ভাব চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে এইরকম ডিস্টার্ব নিতে পারিনি। লাফিয়ে উঠে সুমনাকে বললাম, সমস্যাটা কি? এভাবে লাফিয়ে লাফিয়ে বেডে ওঠার মানে কি? দেখতেই পাচ্ছিস সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে একজন মানুষ ঘুমাচ্ছে। এভাবে ঘুমটা না ভাঙালে চলতো না? সরি আপু। আমি আস্তে আস্তেই উঠছিলাম কিন্তু বেডটা বেশি তুলতুলে। আমি ধমক দিতে যাব অমনি নাফিসা বলল, সুরভি আপু কি করে? তোকে বেডে জায়গা দেয়নি? আপু ঘুমিয়ে পড়েছে। তোমাদের সাথে গল্প করার জন্য এখানে শুতে এসেছি। ওর কথা শুনে আমার রাগ চরম মাত্রায় উপরে উঠল। সুমনার মাথায় একটা গাড্ডি মেরে বললাম, সারাদিন গল্প করেও স্বাদ মিটেনি? এখন আসছিস আমার ঘুমের ডিস্টার্ব করতে? যা ভাগ। আচ্ছা যাও গল্প করব না, চুপচাপ ঘুমাবো। হ্যাপি? আমি চোখ রাঙিয়ে আঙ্গুল দেখিয়ে বললাম, রাতে টয়লেট আসলে ডিস্টার্ব করবি না তো? না। ওকে তাহলে শুতে পারিস। আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে ভীতু এই সুমনা। ক্লাস 5-এ পড়ে। একা একা গোসল করতে পারে না। ভয় পায়। ওয়াশরুমের দরজা অর্ধেক খোলা রেখে গোসল করে। গোসল করার সময় কিছুক্ষণ পর পর চিল্লিয়ে বলবে, কেউ আইসো না কিন্তু ওয়াশরুমে সুমনা আছে। আর রাতে ওর ভয়ের পরিমাণ তীব্র আকারে রূপ নেয়। রাতে সুরভি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলে জানালার দিকে একবার তাকিয়ে পেছনে পেছনে সুমনাও উঠবে। সুরভির পিঠের সাথে পিঠ লাগিয়ে রাতে ঘুমাবে। আবার যদি মাঝরাতে ন্যাচারাল চাপ লাগে সুরভিকে ডাকবে। সুরভি উঠতে না চাইলে ওইভাবেই সকাল পর্যন্ত থেকে পেট ডাম বানাবে। সকাল 9:30টায় ঘুম থেকে উঠে দেখলাম সুমনা নাফিসা কেউ নেই পাশে। সবাই নিশ্চয় মেহেন্দির প্ল্যান করছে আমাকে রেখে। আমি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সোজা দাদুর বাসায় গেলাম। সবাইকে সেখানেই পেলাম। দুপুর 2টো পর্যন্ত আমরা অনেক আড্ডা দিলাম।
সন্ধ্যের মধ্যেই মেহেদি দেওয়া শেষ করতে হবে এটা ছোট চাচিয়াম্মু এসে জানিয়ে দিয়ে গেল, কারণ অনেক কাজ নাকি এখনো বাকি, সেগুলো আমাদেরই করতে হবে। বিকেলের দিকে পার্লার থেকে আপুরা আসলো। রিফাপুকে পুরো ইউনিক একটা মেহেন্দি ডিজাইন দিল। সন্ধ্যের আগেই আমাদের মেহেন্দি দেওয়া কমপ্লিট হলো। রাতে গান বাজনা সহ সবাই অনেক মজা করলাম। আপুর বিয়ের জন্য একটা রিসোর্ট বুক করা ছিল আগে থেকেই। বিয়ের দিন পার্লার থেকে আপুকে সরাসরি সেখানে নিয়ে গেল। আমরা পার্লার থেকে গাড়িতে করে সময়মতো রিসোর্টে পৌঁছালাম। ভাইয়ার গেট ধরা থেকে শুরু করে সব ধরনের অত্যাচারের সম্মুখীন করেছি। শালা শালিদের অত্যাচার কাকে বলে সেটা ভালোমতো বুঝিয়ে দিয়েছি। রাতে আপুকে বিদায় দেওয়ার সময় সবার সাথে সাথে আপুর নেকা কান্নাও কাঁদতে দেখলাম। আপুর তখন কান্নার মুড একদমই ছিল না। আমরা আপুকে দেখেই বুঝতে পেরেছি বড়রা কান্না করছে, সেখানে আপুকে না কাঁদলে কেমন দেখায়, তাই আপুও কান্না করল। রাত 12:30টার দিকে সবাই বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে বিছানায় বসে আজ আমার যতগুলো পিক তোলা হয়েছিল সবগুলো পিক উনাকে সেন্ড করলাম। এই 2 দিনে উনার সাথে টুকটাক কথা হয়েছে। ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে অনেক আশা নিয়ে ফোনটা হাতে নিলাম। ফোন ওপেন করতেই মুখে মিষ্টি একটা হাসির রেখা ফুটে উঠল। 30টার মতো মেসেজ, 10টা মিস কল। মেসেজ ওপেন করতেই আমার চোখ কপালে উঠল। কাল রাতের দেওয়া আমার প্রত্যেকটা পিকের নিচে এক একটা করে মেসেজ লিখে সেই পিকগুলো উল্টো আমাকে সেন্ড করেছে। মেসেজগুলো অনেক স্পর্শকাতর ছিল। আমি উনাকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করল। আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? অফিসে এসে ঝিমোচ্ছি। বুঝে নাও কেমন আছি। ঝিমোচ্ছেন মানে? রাতে ঘুমাননি? তুমি ঘুমোতে দিলা কই? সারা রাত জ্বালিয়ে খেয়েছো আমাকে। আমি অসহায়ভাবে বললাম, আমি কখন আপনাকে জ্বালালাম? কি সব উল্টো পাল্টা বলছেন? ঠিক আছেন তো আপনি? দেশে ফেরার পর আব্বুকে বলে তোমাকে আমার কাছে নিয়ে আসব। এভাবে প্রতিদিন পিক দেখে কাটাতে পারবো না। আজ সারা রাত তোমার সবগুলো পিক যে কতবার দেখেছি তার হিসাব নেই আমার কাছে। শুধু জেনে রাখো রাতে আমি এক ফোঁটাও ঘুমাইনি। উনার কথা শুনে আমার বুকের ভেতর কেঁপে উঠল। এসব কি বলছেন? এই কারণেই উনি এখন ঝিমোচ্ছেন। নিজের উপরই রাগ হলো। কেন শুধু শুধু রাতে পিকগুলো দিতে গেলাম? সকালে দিলেই তো পারতাম। উনি হঠাৎ বলে উঠলেন, ওহ, একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। আমরা কিন্তু 2 দিন আগেই দেশে ফিরছি। উনার কথাটা শুনে আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আমি জোরে বলে উঠলাম, সত্যি? হুম। এত আগে কেন আসছি জিজ্ঞেস করবে না? আমি বললাম, কেন? 10 তারিখে আপুর ডেলিভারির ডেট। সেই হিসেবে 11 তারিখের ফ্লাইটে না এসে 9 তারিখের ফ্লাইটেই রওনা দিব। আপুর বিয়েই তো হয়েছে শুনলাম 1 বছর আগে। এত তাড়াতাড়ি বেবি নিল যে? আমার কথা শুনে ওপাশ থেকে উনি হাসছে। হাসির কি বললাম আমি? আমি জিজ্ঞেস করলাম, হাসছেন কেন? এমনি। মোটেও এমনি এমনি হাসছেন না। আমার কথা শুনেই আপনি হাসছেন। কিন্তু আমি তো হাসির মতো কোনো কথা বলিনি। আপনি এখনো হাসতেছেন। তুমি আমাদের বিয়ের কত বছর পর বেবি নিতে চাও? হঠাৎ উনার এরকম প্রশ্ন শুনে গা শিউরে উঠল। আমি লজ্জামাখা মুখে কাঁপা কাঁপা গলায় আস্তে করে বললাম, এটা আবার কেমন প্রশ্ন? আগে বিয়ে হোক তারপর দেখা যাবে। এই লজ্জা পাচ্ছ কেন? এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমিই তো। কে বলেছে লজ্জা পাচ্ছি? আর টপিক চেঞ্জ করেন। এইসব বিষয় নিয়ে পরে কথা বলবো। না, হবে না। আমি এখনই বলবো। প্লিজ। নো প্লিজ। তোমার যদি বেবিদের নিয়ে কথা বলতে লজ্জা লাগে তাহলে বইলো না। শুধু শোনো। আমি লজ্জায় না পারছি ফোনটা কাটতে আর না পারছি ধরে রাখতে। উনি আবার বললেন, শোনো, আমার খুব ইচ্ছা আমাদের ফার্স্ট মিষ্টি 2টা টুইন্স বেবি হবে। যদি একসাথে 2টা না হয় প্রথম বেবি হওয়ার 1 বছর পর আরেকটা নিব। আর ইয়াশ কেমন আছে? আমি উনার কথাগুলো আর নিতে পারছিলাম না। তাই কথা ঘোরানোর জন্য ইয়াশের কথা জিজ্ঞেস করলাম।
হঠাৎ আমার এরকম প্রশ্নে উনি হয়তোবা অবাক হয়েছেন। উনি বললেন, মাই ডিয়ার টিয়া পাখি, প্লিজ বি নর্মাল। সামান্য ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলার সময়েই যদি এত লজ্জা পাও, ফিউচারে তো প্ল্যানিং ফুলফিল করারও সুযোগ পাবো না তোমার এই লজ্জার কারণে। ইস, এভাবে আমাকে লজ্জায় না ফেললেই কি চলছিল না উনার। উনার এসব কথা শুনে লজ্জায় কুঁকড়ে যাচ্ছি আমি। কি সব বলছেন লাগামহীন ভাবে। আমি বললাম, উফ, এইসব কথা অন্য কোনোদিন বলা যায় না? হায় রে, লজ্জায় আমার বউটা দেখছি মরেই যাচ্ছে। এই জন্মে মনে হয় না আমি বাবা হতে পারবো। উনার কথাটা শুনে আমার বুকের ভেতর ছাদ করে উঠল। আমি বললাম, ছি, আল্লাহ না করুক, কি সব উল্টাপাল্টা কথা বলছেন। আরে, এই পাগলি ভয় পাওয়ার কি হলো? আমি ওভাবে কথাটা বলিনি। যেভাবেই বলেন না কেন এইসব আর কখনো বলবেন না। বাব্বা, বউ দেখি খুব। শুনুন, আমি আর উনাকে কথা বাড়াতে দিলাম না। উনি আবার ওইসব কথা উঠাতে পারে তাই কথা ঘুরিয়ে বললাম, ইয়াস কেমন আছে? ওই দিন ওভাবে নিয়ে যাওয়ার পর কান্নাকাটি করেনি? আবার? কি আবার? কথা ঘুরাচ্ছ কেন? আমি মোটেও কথা ঘুরাচ্ছি না। অনেকক্ষণ ধরেই কথাটা বলতে চাচ্ছিলাম তাই আস্ক করলাম। ওই দিন ওভাবে নিয়ে যাওয়াতে কিছু বলেনি ও? পরের দিন আম্মু ফোন দিয়েছিল, বলল ও নাকি রাতে অনেক কান্নাকাটি করছে। কেন ঘুমের মধ্যে আমি ওকে বাসায় নিয়ে গেলাম, তার জন্য আমার প্রিয় একটা শোপিস ভেঙেছে। তোমার কাছে যাওয়ার জন্যও কান্না করছে। আম্মু কোনোরকমে বুঝিয়েছে যে তুমি চিটাগাং চলে গেছো। ইস, ওই দিন ওভাবে না নিলেও পারতেন। তোমার যদি বেশি খারাপ লাগে তুমি পার্মানেন্টলি ইয়াসের কাছে চলে আসতে পারো। তাহলে একদিকে ইয়াসের জ্বালাতন থেকে আম্মু মুক্তি পাবে, অন্যদিকে তুমি আর ইয়াসও ভালো থাকবে। কি, ঠিক বলেছি না? অলওয়েজ ফানি মুডে থাকেন আপনি, তাই না? ইয়াসের জন্য আমার সত্যিই খারাপ লাগছে। তার জন্যই তো বললাম বিয়ে করে চলে আসো আমার কাছে। কলেজ থেকে ছুটি নিয়েছিলাম 7 দিনের, কিন্তু ছুটি কাটিয়েছি 9 দিনের। আমার কপালে যে শনি আছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। চিটাগং আসার পর এক মুহূর্তের জন্য আব্বু রেস্ট নিতে দেইনি। 1টার দিকে চিটাগাং পৌঁছালাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে উঠতে উঠতেই 4টা বেজে গেল। 5টায় আমার ইকোনমিক্স কোচিং ছিল। একটা দিন না গেলে কি এমন ক্ষতি হতো? আব্বু জোর করে কোচিং এ পাঠালো। কোচিং থেকে বাসায় এসেও শান্তি পেলাম না। আম্মু বলল 7টার দিকে তোর ইংলিশ স্যার আসবে। কথাটা শুনেই আমি তো আম্মুর সাথে পুরো ঝগড়া লাগিয়ে দিলাম। পেয়েছে কি এরা? আমি কি মানুষ না? কিন্তু ঝগড়া বেশিক্ষণ স্থায়ী হলো না। আম্মু জানালো আব্বু নাকি স্যারকে ফোন করে আসতে বলেছে। ইফাজ আর আঙ্কেল আজ সকালে দেশে আসছে। আমি আগামীকাল চিটাগাং আসতে চেয়েছিলাম, তাহলে আজ ওনার সাথে দেখা করতে পারতাম। উনি যেদিন দেশে ফিরবে সেদিন আমার শাড়ি পরে উনার সাথে দেখা করার কথা ছিল। কথাটা রাখতে পারিনি। আব্বুকে ইফাজের সাথে দেখা করার ব্যাপারটা সিক্রেট রেখে অন্য সবভাবে বুঝিয়েও কাজ হয়নি। আব্বুর একটাই কথা, অনেকদিন আনন্দ ফুর্তি করে সময় কাটিয়েছ, এখন পড়াশোনায় মন দাও। উনি এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠেই সরাসরি আমাকে ফোন দিয়ে দেখা করতে বলেছিল। কিন্তু আমি যখন জানালাম আমি গাড়িতে চিটাগাং চলে যাচ্ছি, তখন উনি শুধু বলেছিল, এভাবে আমাকে অপেক্ষা করাচ্ছ তো, করাও। সময় আমারও আসবে, সব শোধ করে নিব, তখন তোমার কোনো মানা শুনব না। উনার এই কথাটা শোনার পর উনার সাথে দেখা করার ইচ্ছাটাও ভয়ে চলে গেছে। কারণ উনি কি কি করার ক্ষমতা রাখে সেটা এই কয়েকদিনে উনার কথার মাধ্যমেই আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমি আর নাফিসা ইংলিশ স্যারের অপেক্ষায় আছি আর বসে বসে গল্প করছি। 7টা বাজার আরো 11 মিনিট বাকি। সেই মুহূর্তে উনার ফোন আসলো। পাশ থেকে নাফিসা বলল, কে রে? উনি। নাফিসা ঢং করে বলল, ও আচ্ছা। তারপর বলল, দেখি দে তো আমি কথা বলবো। একদম না। আমি মাত্রই উঠে বেকনিতে যাব সেই মুহূর্তে ছো মেরে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল। রিসিভ করে গলার স্বর কিছুটা আমার মতো করে বলল, হ্যালো।
ওর কাণ্ড দেখে আমি হাসছি, কারণ আমি ফোন রিসিভ করেই ফার্স্টে সালাম দেই, যেটা ও করেনি। ওপাশ থেকে উনি কি বলল শুনতে পেলাম না। নাফিসা বলল, সরি, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওর সালাম দেওয়া শুনে আমি হাসলাম। ইফাজ তার মানে ধরতে পেরেছে সালামের ব্যাপারটা। কিন্তু নাফিসার বলা কেমন আছো শুনে আমার তো মাথায় হাত। আমি সবসময় উনাকে আপনি বলে সম্বোধন করি। ইফাজ কি বুঝতে পারছে না এটা যে আমি না? আমি নাফিসাকে ফোনের ভলিউমটা বাড়াতে বললাম। ও তাই করল। ভালো আছি, তুমি কেমন আছো জানু? হায় হায়, উনি কি টের পেয়েই মজা করে জানু বলল নাকি সত্যি সত্যি? নাফিসা আমার দিকে শয়তানি হাসি দিচ্ছে। আমি নাফিসার হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও এমনভাবে ফোনটা ধরে রেখেছে যে আমার ফোন ভাঙবে, কিন্তু ও ছাড়বে না। বাধ্য হয়ে চুপচাপ তাদের প্রেমের আলাপন শুনলাম। নাফিসা বলল, এই তো জান ভালো। ছি, আমার মাথা কাটা যাচ্ছে। নাফিসাও জান বলল। ইফাজ বলল, তো কি করো সোনা? আজ না আমাদের ডেটে যাওয়ার কথা ছিল, তুমি কথা দিয়ে কিন্তু কথা রাখলে না। আমি কত কষ্ট করে হোটেলের রুমটা ম্যানেজ করলাম, কত এক্সাইটেড ছিলাম জানো তুমি। ওহ মাই গড, উনি এসব কি বলছেন? উনার কথা শুনে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেল। নাফিসা উনার কথা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি লজ্জায় কি করব না করব ভেবে পাচ্ছি না। নাফিসা ফোনটা কানের কাছ থেকে একটু দূরে নিয়ে আমাকে বলল, আপু, উনি এসব কি বলছেন? সিরিয়াসলি? নো নো, ছি, বিয়ের আগে এইসব, নাউজুবিল্লাহ। নাফিসা ফোনটা কানের কাছে নিয়ে বলল, এখন স্যার আসবে, পরে কথা হবে, এখন বাই। ওকে শালি বাই। এখন দয়া করে ফোনটা তোমার বোনকে দাও। উনার কথা শুনে নাফিসা জিহ্বায় কামড় দিয়ে ফোনটা আমার দিকে ছুঁড়ে ফেলল। আর একটুর জন্য আমার ফোনটা ফ্লোরে পড়েনি, কোনো রকমে ধরে ফেলেছি। আমি আমার রুমে এসে কানের কাছে ফোনটা নিয়ে চুপচাপ বসে আছি। উনিও দেখি কোনো কথা বলছেন না। আমি বললাম, কি হলো, চুপ কেন? তুমি চুপ তাই আমিও চুপ। তখন নাফিসাকে ওইসব কেন বললেন? কোন সব? ওই তো হোটেল, রুম বুক, ডেট। ঠিকই তো বলেছি, তোমার সাথে তো সত্যিই আজ ডেটে যাওয়ার কথা ছিল। কি, এরকম কোনো কথা ছিল না? সত্যিই কি ছিল না? হুম, হয়তোবা অন্য কারোর সাথে ছিল, আমার সাথে না। থাপ্পড় দিব একটা। কি সব বলছো? আপনি বললেন তাই আমিও বললাম। আমি তোমাকে নিয়ে বলেছি, তুমিও আমাকে নিয়ে বলতে। এরকম কথা সেকেন্ড টাইম যেন না শুনি। আচ্ছা, ঠিক আছে। আর শুনুন। কি? আপুর এখন কি অবস্থা? এই তো এখন মোটামুটি ভালোই আছে। আমি এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে চলে এসেছি। আপুকে দেখলাম শুয়ে শুয়ে দোয়া দরুদ পড়ছে। ওহ, আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হচ্ছে আপুর টুইন্স বেবি হবে। মানে? হঠাৎ আপনার এরকম মনে হচ্ছে কেন? আপুর পেট দেখে কেন জানি মনে হচ্ছে ভিতরে নিশ্চয় দুটো গুতোগুতি করছে। আমার জানামতে ছেলেবাবু পেটে থাকলে নাকি পেট বড় বড় লাগে। একটা বইয়ে পড়েছি। বাব্বা, এইসব বইও তুমি পড়? এত ফার্স্ট। আমার জন্য ভালোই হলো, আমার বেবিদের। উফ, এটা ওসব বই ছিল না, একটা ইসলামিক বই ছিল। এখন রাখছি, স্যার এসেছে। আমি কোনোরকমে স্যারের নাম বলে ফোনটা রাখার চেষ্টা করলাম, কারণ এখন উনি আবার উল্টাপাল্টা কথা বলা শুরু করতে পারেন, সেই ভয়। তখন উনার কথা শোনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হঠাৎ উনি বললেন, তোমাকে একবার কাছে পাই, তারপর দেখি তুমি লজ্জা কই রাখো। তোমার সামনে তোমার লজ্জাকে আমি মেরে ফেলবো। ফোনের মধ্যে তো কিছুই করতে পারবো না। রাতে কিন্তু ফোন দিব। ফোন আশেপাশেই রেখো। আচ্ছা, বাই। হুম, টেক কেয়ার। কি হলো, কাটছো না কেন? হুম, কাটছি। সাথে সাথেই ফোনটা কেটে দিলাম। ভালোই লাগছিল দুজনের নীরবতা। বেডের উপর ফোনটা রেখে নাফিসার কাছে গেলাম। ও বসে বসে টিভি দেখছিল।
এখনো স্যার আসেনি। আমি কিছুটা অবাক হলাম। স্যার তো অলওয়েজ রাইট টাইমে আসে। আমি নাফিসাকে বললাম, কি রে, টিভি দেখছিস যে? স্যার আজ আসবে না। সিরিয়াসলি? ইয়েস। আমি তো মহা খুশি। কেন যেন আজ প্রাইভেট পড়ার মুড একদম ছিল না। আগে যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন অলওয়েজ এই দোয়াটাই করতাম, আল্লাহ আজ যেন স্যার না আসে। রাত 10:30টার দিকে ইফাজ ভিডিও কল করল। আমি রিসিভ করতেই আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ইফাজের কোলে একটা বেবি। ইফাজের এক হাতে বেবি, অন্য হাতে ফোন। ইফাজের ঠোঁটে হাসি। আমার দিকে তাকিয়ে ভ্রু দুটো উপরে উঠিয়ে বলল, ছেলে হয়েছে। তোমার গেস ঠিক ছিল। আমি আলহামদুলিল্লাহ বলে ফোনের স্ক্রিনের উপর দিয়েই বাবুর গালে টাচ করে চুমো খেলাম। আমার কাণ্ড দেখে উনি বলল, এভাবে হবে না, কাছে এসে আদর করতে হবে। ঢাকা আসি তারপর। এখন এভাবেই আদর করব। আমি চিটাগাং গিয়ে যদি তোমাকে নিয়ে আসি তোমার কি কোনো প্রবলেম হবে? উনার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, মানে? শুনুনি? বাট এটা কখনো পসিবল না। আব্বু কখনোই মানবে না। আঙ্কেলের কথা বাদ দাও। আঙ্কেলকে রাজি করানোর দায়িত্ব আমার। তোমার মতামত জানতে চেয়েছি। আমি তো এক পায়ে দাঁড়িয়ে বলেই হাসলাম। আবার বললাম, যদি আব্বুকে রাজি করাতে পারেন তাহলে আমার আর কোনো কথা নেই। উনি অসম্ভব খুশি হয়ে বললেন, সত্যি? সত্যি। ওকে, রেডি থেকো। আমি কালই আসছি। আমি মুচকি হাসলাম, কিন্তু মনের ভেতর কেন যেন ধুকধুক করছে। আম্মু আর নাফিসাকেও বাবুকে দেখালাম। উনি আম্মুর সাথেও কিছুক্ষণ কথা বললেন। আম্মুকে এটাও জানালো কাল যে আমাকে নিতে আসছে। আম্মু তো খুব খুশি। আজ রাতে আম্মুর ঘুম আসবে কিনা সন্দেহ। প্রথম মেয়ে জামাই আসবে বলে কথা। এরকম রাত আগে কখনো আমার লাইফে আসেনি। আমি সবসময় ঘড়ির টাইম ধরে রাত 11টায় ঘুমাতাম আর সকাল 7টায় উঠতাম। কিন্তু আজ রাতে আমি এত বেশি পরিমাণে এক্সাইটেড আর নার্ভাস ফিল করছিলাম যে পাক্কা রাত 3টায় আমি চোখের পাতা এক করতে পেরেছি। আর ফজরের আজান শুনে ঘুম ভেঙেছে। মানে মাত্র 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম রাতে। ফজর নামাজটা আমার প্রায় সময়ই কাজা হয়ে যেত। কিন্তু আজ ফজর নামাজটা ঠিক টাইমে পড়তে পেরেছি। আব্বুকে কাল রাতেই আম্মু ইফাজের আসার ব্যাপারটা বলেছে। আব্বু নাকি শুনে অনেক খুশি হয়েছে। আজ আমি কলেজ অফ দিয়েছি দেখেও আব্বু একবারও কথা শোনায়নি। শোনাবে কিভাবে? নিজের মেয়ে জামাই আসছে, সেখানে মেয়েকেই যদি কলেজে পাঠায় তাহলে জামাই এসে কি করবে? আমি তো আজ মহা খুশি। উনি আসছে। সেই ফার্স্ট একবার দেখেছিলাম। ফার্স্টের দিনই উনি যা করেছিলেন। এইবার আসলে কি করবেন? নাফিসা আজ স্কুলে যেতে চায়নি। কিন্তু আম্মু আব্বুর ভয় দেখিয়ে অনেক কষ্টে স্কুলে পাঠাতে পেরেছে। আমি 9টার দিকে ব্রেকফাস্ট করে ইফাজকে ফোন দিলাম। বাট উনি ফোনটা না ধরে কেটে দিলেন। আমি আবার কল দিলাম। এবারও কেটে দিলেন। আমার তো খুব রাগ হলো। আমি ছোট্ট করে একটা মেসেজ দিলাম, কেটে দিচ্ছেন কেন বারবার? কিছুক্ষণ ওয়েট করার পর রিপ্লাই দিল, ড্রাইভিং করছি তার জন্য। ওকে, এখন কথা বলতে হবে না, থাক। আমি পৌঁছিয়ে কল দিব। ওকে বলেই ফোনটা বেডে রেখে আলমারি থেকে উনার দেওয়া জামদানি শাড়িটা বের করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে ঘুরে ঘুরে দেখলাম। কেমন যেন একটা ফিলিংস কাজ করছে। আজ এই শাড়িটা পরে উনাকে সারপ্রাইজ দিব। ফার্স্ট এভাবে সামনাসামনি আমাকে শাড়ি পরা অবস্থায় দেখলে উনি কি করবেন? দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবেন নাকি কাছে এসে গভীরভাবে জড়িয়ে ধরবেন? উফ, ভাবতে পারছি না এসব। আবেশে সারা শরীর অবশ হওয়ার উপক্রম। শাড়িটা কোনোরকমে ভাঁজ করে আলমারিতে আবার রেখে দিলাম। আম্মুর কাছে যে টুকটাক রান্নায় সাহায্য করলাম। 12:30টার দিকে কলিং বেল বাজতেই বুকের ভেতর ধুক করে উঠল। এই টাইমে তো আব্বু অফিস থেকে ফিরে না। নাফিসারও স্কুল ছুটি হতে অনেক দেরি। তাহলে কি উনি এসেছে?
আমি ওড়নাটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে আমি কোনোরকমে যে দরজা খুলে দেখলাম নাফিসা দাঁড়িয়ে আছে। ওকে দেখেই মুখে বিরক্ত ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, এই সময়ে কেন? তোর না আরো পরে আসার কথা? স্কুল থেকে ছুটি নিয়ে এসেছি। ভাইয়া কি আসছে? না। বলেই মাথা থেকে ওড়নাটা ফেলে দিয়ে আমি রুমে চলে আসলাম। ভাবলাম কি আর হলো কি? ধাত। অপেক্ষা জিনিসটা সত্যিই খুব বাজে। নাফিসা রুমে ঢুকে বলল, অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। ভালোই লাগে কারোর জন্য অপেক্ষা করতে। কথাগুলো ও হাসতে হাসতে গা হেলিয়ে দুলিয়ে বলল। আমি ওর কথা শুনে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললাম, সমস্যা কি? এরকম করছিস কেন? ও আমার কাছে এসে পাশ থেকে আমার ফোনটা নিয়ে বলল, ভাইয়ার নাম্বারটা কি নামে সেভ করা? ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, উনার নাম্বার দিয়ে কি করবি? বল না। কল দিব। থাপ্পড়। হঠাৎ আম্মু রুমে ঢুকে বলল, ইফাজ চলে এসেছে। তোর আব্বু একটু আগে ফোন করে জানালো উনি গেইটে যাচ্ছে ইফাজকে আনতে। ইফাজ চলে এসেছে শুনে আমার হার্টবিট প্রচণ্ড বেগে কাঁপতে কাঁপতে শুরু করলো। বুকে হাত দিয়ে স্পষ্ট বুঝতে পারছি 1 সেকেন্ডে আমার হার্টবিট 4 বার করে ওঠানামা করছে। আম্মু চলে গেল। নাফিসা কয়েক স্টেপ নেচে নিল। আমি অদ্ভুত অনুভূতি নিয়ে ভয়ে সেখানে চুপচাপ বসে থাকলাম। আমাকে নাফিসা 1 সেকেন্ডের জন্য জড়িয়ে ধরে টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। 5 মিনিটে ও গোসল করে বের হলো। যেই নাফিসা 1 ঘন্টার আগে ওয়াশরুম থেকে বের হয় না সে কিনা আজ 5 মিনিটে গোসল শেষ করলো। ভাবা যায়। আমাকে এভাবে বসে থাকতে দেখে নাফিসা আমাকে সামান্য ধাক্কা দিয়ে বলল, বসে আছিস যে? তাড়াতাড়ি উঠো। আমি উঠে কালো কালারের একটা সেলোয়ার কামিজ বের করে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুমে এসে আয়নায় অনেকক্ষণ নিজেকে দেখলাম। মুখটা এরকম লাগছে কেন? আমার দিকে কেউ তাকালে নিমিষেই টের পাবে এই মুহূর্তে আমি ঠিক কতটা নার্ভাস। হাত পা কাঁপছে। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। কোনো রকমে ড্রেস চেঞ্জ করে বের হলাম। নাফিসাকে রুমে দেখলাম না। আমি যে রুমের দরজাটা লাগিয়ে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই লজ্জা পাচ্ছি। কোনো রকমে চুলগুলো এক সাইডে সিথি করে হাত খোপা করলাম। আমার ঠোঁট এমনিতেই পিঙ্ক। তারপরও হালকা পিঙ্ক কালারের একটা লিপস্টিক লাগালাম। আয়নায় নিজেকে দেখে নিজেই ক্রাশ খাচ্ছি। কিছুই তো করলাম না তারপরও এত সুন্দর কিভাবে লাগছে। নিজের অজান্তেই হাসলাম। হাসলে আমাকে 2 সাইডের উঁচু দাঁতগুলোর জন্য নাকি বেশি সুন্দর লাগে। এরকম দাঁতের অধিকারিণী মেয়েগুলোকে আমার বেশি ভালো লাগে। বিশেষ করে মেজাবিনকে। আমি ওড়নাটা বিছানা থেকে নিতে যাব সেই মুহূর্তে নাফিসা রুমের দরজায় নক করে বলল, আপু, ভাইয়া চলে এসেছে। নাফিসার কথা শুনে আমি তাড়াতাড়ি ওড়নাটা গায়ে জড়িয়ে দরজা খুলে নাফিসাকে ভেতরে ঢুকিয়ে আবার দরজা লাগালাম। আমার এরকম আচরণ দেখে নাফিসা বলল, কি হলো? এভাবে দরজা লাগালে কেন? আমি নাফিসাকে জড়িয়ে ধরে বললাম, আমি আর থাকতে পারছি না রে বোন। এখনই বোধহয় জ্ঞান হারাবো। উফ। আপু এত নার্ভাস হলে চলে? এখনই এরকম করলে একটু পর যখন একা কথা বলতে আসবে তখন কি করবা? প্লিজ, বলিস না ওসব কথা। নাফিসা আমাকে ছেড়ে দিয়ে বলল, জানো, ভাইয়াকে যে কি সুন্দর লাগছে। যখন ভেতরে ঢুকলো। উফ। অস্থির একটা লুক নিয়ে ভেতরে ঢুকলো, দেন আম্মুকে সালাম দেওয়া, আমার সাথে হেসে হেসে কথা বলা। ওহ মাই গড। ওহ, আরেকটা কথা, উনি এত লম্বা কেন? উনার দিকে তাকিয়ে কথা বলার সময় তো আমার ঘাড় ব্যথা হয়ে যাবে। কে বলেছে তাকিয়ে থেকে কথা বলতে? কথাটা বলেই আমি বিছানার উপর বসে পা নাড়াতে লাগলাম। নাফিসা আমার পাশে বসে আমার হাত ধরে আঙ্গুলের দিকে তাকিয়ে বলল, আপু, নেইল পলিশ দিয়ে দেই? কেমন খালি খালি লাগছে। ফর্সা হাতে ব্ল্যাকটা মানাবে ভালো। নিয়ে আসি? আমি নাফিসার কাছ থেকে হাতটা সরিয়ে বললাম, খবরদার, ওইসব দিবি না। আচ্ছা। আমার বুকের ভেতর ধুকধুক করছে। উনাকে খুব দেখতে ইচ্ছে করছে। কিন্তু দেখার জন্য তো উনার সামনে যেতে হবে।
সেই শ্বাসটা মনের মধ্যে আনতেই পারছি না। বসে বসে বিছানার চাদর খামচাচ্ছি। হঠাৎ নাফিসা পাশ থেকে উঠে চলে গেল। আমি ওর দিকে তাকিয়ে আবার আগের ন্যায় ফ্লোরের দিকে তাকিয়ে বিছানার চাদর খামচাচ্ছি। হঠাৎ দরজা লক করার শব্দে দরজার দিকে তাকাতেই আমার পায়ের নিচের মাটি কাঁপা শুরু করলো। কিছুক্ষণ পর খেয়াল করলাম মাটি কাঁপছে না, আমার পা গুলোই কাঁপছে। উনি হোয়াইট শার্ট ইন করে পরা, হাতা ফোল্ড করা, ব্ল্যাক জিন্সের প্যান্ট পরে দুই হাত প্যান্টের পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটে দুষ্টু হাসি। আমি উনার থেকে চোখ ফিরিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবার তাকালাম, ততক্ষণে উনি আমার খুব কাছে চলে এসেছেন। আমি চোখ সরিয়ে নিলাম। আমার বুকের ভেতর প্রচণ্ড বেগে কাঁপছে, গলাও কাঁপছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে আস্তে করে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? উনি কোনো উত্তর না দিয়ে ফু দিয়ে আমার সামনের চুলগুলো সরিয়ে দিলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি ওড়না একবার আঙ্গুলে পেঁচাচ্ছি আবার খুলছি। উনি হঠাৎ আমার হাত শক্ত করে ধরে ওড়নার কোনা আঙ্গুল থেকে ছাড়িয়ে বললেন, এভাবে হাত ঘামছে কেন? কাঁপছেও দেখছি। কই? না তো। সত্যিই তো। হুম। ওকে। বলেই উনি আমার একদম কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তো রীতিমতো কেঁপে উঠলাম। সারা শরীর অবশ হয়ে এলো। উনার বুকে আমার মাথা। আমি এখন কি করব? এই মুহূর্তে আমার কি করা উচিত? আমিও কি জড়িয়ে ধরব? না, থাক। কিন্তু মন মানছে না। আমি আমার দুহাত আস্তে করে উনার পিঠে রাখলাম। নিজের ভেতরে অদ্ভুত শিহরণ খেলে গেল। এই ফার্স্ট কেউ আমাকে এভাবে জড়িয়ে ধরল। এত শান্তি লাগছে কেন? উনি আমার কানের কাছে ফিসফিসিয়ে বললেন, কাল সারা রাত একটুও ঘুম হয়নি। বারবার তোমার কথা মনে পড়েছে। রাত 2টোর সময় একবার কল দিতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম থাক, তুমি হয়তোবা ঘুমাচ্ছ। সকাল হওয়ার সাথে সাথেই গাড়ি নিয়ে বের হয়েছি। ড্রাইভার আঙ্কেল সাথে আসতে চেয়েছিল, আমি মানা করে দিয়েছি। আমি কল্পনাও করিনি ঢাকা থেকে চিটাগাং এত দূর। এই মুহূর্তে আমি প্রচুর টায়ার্ড। কথাটা বলেই ধোপাস করে উনি আমাকে নিয়েই বিছানায় শুয়ে পড়লেন। আমি ভয় পেয়ে চিৎকার দিলাম। উনি মাথা তুলে আমার দিকে তাকিয়ে বললেন, করছো কি? আন্টি আঙ্কেল কি ভাববে? আমি চোখ বন্ধ করে বললাম, ভয়ে মুখ ফসকে বের হয়ে গেছে, সরি। উনি হঠাৎ আমার কপালে একটা কিস করলেন। আমি সাথে সাথে চোখ খুললাম। কি করলেন এটা? চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। আমাকে এভাবে তাকাতে দেখে উনি ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করলেন, কি? আমি কিছু না বলে অন্যদিকে ফিরে ওঠার চেষ্টা করতেই উনি আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কোথায় যাচ্ছ? আমি না বলা পর্যন্ত উঠবে না। এই মুহূর্তে আমার শরীরের ভেতর ভূমিকম্প হচ্ছে, যেটা অন্য কেউ অনুভব করতে পারছে না। আমার গলা ভারী হয়ে আসছে। আমি ভারী গলায় আস্তে করে বললাম, এতক্ষণ এভাবে দরজা লাগিয়ে রাখলে আব্বু আম্মু নাফিসা অন্য কিছু ভাববে। কেউ কিচ্ছু ভাববে না। বলেই উনি আমার ঘাড়ে মুখ গুজলেন। হঠাৎ ঘাড়ে উনার খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই আমি কেঁপে উঠলাম। অদ্ভুত ফিলিংস হচ্ছে। পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। আবেশে চোখ বন্ধ হয়ে আসছে। আমি আবেশে চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করলাম। আমি সামান্য নড়ে উঠলাম। উনি আস্তে করে বললেন, নড়বে না একদম। 5 মিনিট শান্তিতে থাকতে চায়। হঠাৎ দরজায় নক করাই আমি ভয় পেয়ে চোখ খুললাম। উনার দিকে তাকিয়ে দেখলাম উনি নিরালায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। আমি ওঠার চেষ্টা করলাম। উনি আরো জোরে চেপে ধরলেন। আমি যত ছাড়ানোর চেষ্টা করছি উনি ঠিক ততটাই জোরে চেপে ধরছেন। যতবার উনি এই কাজটা করলেন ততবারই আমি কেঁপে কেঁপে উঠলাম। আবার দরজায় নক করল। দরজার বাহির থেকে নাফিসার গলার আওয়াজ ভেসে এলো। ও জোরে জোরে আমাদের উদ্দেশ্য করে বলছে, আপু, ভাইয়াকে আম্মু ফ্রেশ হতে বলল। লাঞ্চ রেডি। ছি। এতক্ষণ দরজা লাগানো দেখে নাফিসা কি ভাবছে? ওর সামনে যেতেই তো লজ্জা লাগবে। আমি উনাকে আস্তে করে বললাম, ছাড়ুন, আম্মু ডাকছে। ফ্রেশ হতে বলল আপনাকে? ফ্রেশই তো হচ্ছি। আমি অবাক হয়ে বললাম,
মানে? উনি মাথা উঁচু করে বললেন, কিছু না। বলেই আবার উনি আমার ঘাড়ে মুখ গুজতে নিলেই আমি একটু সরে গিয়ে বললাম, আপনার 5 মিনিট অলরেডি শেষ। এখন ছাড়ুন। ওহ, সিরিয়াসলি? আমি তো ভেবেছিলাম এখনো 4 মিনিট বাকি আছে। উফ, অলওয়েজ ফান। দেখি সরুন। বলেই আমি উঠে বসলাম। উনি আমাকে ছেড়ে দিয়ে চিত হয়ে 2 হাত 2 পাশে ছড়িয়ে শুয়ে রইলেন। আমি উনার দিকে তাকাতেই উনি হাসলেন। আমি চুপচাপ দরজার কাছে এসে দরজা খুললাম। দরজার বাহিরে কাউকে দেখতে পেলাম না। আমি দরজা পুরোপুরি না লাগিয়ে সামান্য চাপিয়ে দিয়ে উনার পাশে এসে বসলাম। উনি এভাবে আমাকে ফিরে আসতে দেখে অবাক হয়ে বললেন, আবার ঘুমানোর প্ল্যান করছো নাকি? আমি উনার কথা শুনে চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে বললাম, কোনো ইচ্ছা নেই। তারপর উঠে চলে আসলাম। আসার সময় টাওয়ালটা উনার বুকের উপর ছুঁড়ে দিয়ে আসলাম। নাফিসা দেখলাম আম্মুকে সাহায্য করছে। ইস, নিজের মা বোনের কাছে কি লজ্জাই না ফেললেন উনি। যেখানে এই মুহূর্তে আম্মুকে আমার সাহায্য করার কথা, সেখানে নাফিসা সাহায্য করছে। আমি এখন ওদের সামনে মুখ দেখাবো কি করে? আমি কোনোরকমে আস্তে আস্তে আম্মুর পাশে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে বললাম, সেই কখন ওয়াশরুমে গেছেন, এখনো বের হওয়ারই নাম নেই। রুমের দরজা লাগিয়ে আমাকে বিছানায় বসিয়ে রেখে বললেন, একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। সেই যে ঢুকলেন তারপর আর বের হচ্ছিলেন না দেখে আমি চুপচাপ চলে আসলাম। আমার কথা শুনে আম্মু আমার দিকে তাকিয়ে বলল, মানে, পেট খারাপ হলো নাকি? আম্মুর কথা শুনে আমি সামান্য কেশে জবাব দিলাম, হবে হয়তোবা। আমি আর কোনো কথা না বাড়িয়ে ডাইনিংয়ে এসে নাফিসাকে সরিয়ে দিয়ে আমি ডাইনিংটা টুকটাক গোছালাম। আগে থেকেই অবশ্য গোছানো ছিল। তারপরও একটু হাত লাগালাম যেন সামান্য ক্রেডিটটা আমিও পাই। উনাকে বাইরে আসতে দেখে আমি আস্তে করে কিচেনে ঢুকে পড়লাম। আম্মুকে বললাম, উনি ফ্রেশ হয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমার কথা শুনে আম্মু ডাইনিং এ চলে গেল। আমি চুপচাপ কিচেনে দাঁড়িয়ে থেকে উনাদের কথোপকথন শুনছিলাম। আম্মু ইফাজকে বসতে বলে বলল, ইফাজ, 1 গ্লাস স্যালাইন পানি দিব? হঠাৎ করে আম্মুর এরকম কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কথাটা শোনার সাথে সাথে আমি জিহ্বায় কামড় দিলাম। এই কথাটা শোনার পর উনার চেহারার কি রিয়েকশন হলো সেটা দেখতে পেলাম না, শুধু শুনতে পেলাম, স্যালাইন পানি কেন আন্টি? হিয়া যে বলল তোমার পেট খারাপ নাকি? ইস, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। যেই বুদ্ধিতে বাঁচি, সেই বুদ্ধিতেই মরি, টাইপের অবস্থা হয়েছে এখন আমার। ইফাজ আম্মুকে জিজ্ঞেস করল, হিয়া কই? ও তো কিচেনে। আর আঙ্কেল? রুমে। তুমি বসো, আমি ডেকে আনছি। হুম। আম্মু আব্বুকে ডাকতে গেল। নাফিসা কিচেনে এসে বলল, ভাইয়া ডাকছে। কেন? আমি জানি, চল। নাফিসার সাথে আমিও ডাইনিং এ চলে আসলাম। উনি বসেছিল। আমাকে দেখেই পাশের চেয়ার টান দিয়ে বলল, বসো, তাড়াতাড়ি খেয়ে উঠো। টাইম নেই, একটু পরই বের হতে হবে। আমার সাথে নাফিসাকেও বসতে বলল। নাফিসা যে ইফাজের অন্য পাশের চেয়ারটাতে বসে ইফাজের সাথে গল্প জুড়ে দিল। আমি সেখান থেকে রুমে চলে আসতে নিলেই আব্বু আম্মুর সম্মুখীন হলাম। আম্মু আমাকে রুমে যাওয়া দেখে বলল, তুই কোথায় যাচ্ছিস? তুইও বস, একসাথে খাবি। খিদে নেই? তোমরা খেয়ে নাও। গোসলও তো মনে হয় করিসনি। যা গোসলটা সেরে আয়, পরে তুই আর আমি একসাথে খাবো। হুম। বলেই আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকলাম। 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলাম। রুমে নাফিসাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কিরে তুই এখানে? সবার লাঞ্চ করা শেষ? হুম। উনি এখন কি করে? নাফিসা ঢং করে বলল, তোমার উনি এখন আব্বুর সাথে বসে বসে গল্প করছে আর টিভিতে নিউজ দেখছে। ওর এরকম ঢং করে কথা বলা দেখে আমি টাওয়ালটা ওর মুখের উপর ঢিল মেরে আম্মুর কাছে চলে আসলাম। আম্মু ডাইনিং এর সব পরিষ্কার করছিল। আমাকে দেখেই বলল,
তাড়াতাড়ি বস। ইফাজ নাকি এখনই চলে যাবে? হুম, তখন তো সেটাই বলল। বিকেলের দিকে রওনা দিলে ভালো হতো না? আমি কি জানি? উনাকে বলো। আচ্ছা থাক। ও যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। বস। হুম। খাওয়ার সময় আমি আর আম্মু টুকটাক কথা বললাম। আম্মু আমাকে শিখিয়ে শিখিয়ে দিল কিভাবে সবার সাথে কথা বলতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ। এটা করবি না, সেটা করবি না। সব সময় ইফাজের সাথে থাকবি। হাসি মুখে সবার সাথে কথা বলবি। আম্মুর কথাগুলো আমার কান ঠিকই শুনছিল কিন্তু আমার মন ছিল অন্যদিকে। আমি কোনোরকমে খেয়ে উঠে আসলাম। আমার গলা দিয়ে খাবার অনেক কষ্টে ঢুকাচ্ছিলাম আজ। রুমে আসার সময় দেখলাম আব্বু ইফাজ কেউ ড্রয়িং রুমে নেই। আব্বুর রুমের সামনে যে সামান্য উকি দিয়ে জাস্ট দেখে আসলাম আব্বু কি করে। আব্বু ফ্লোরের উপর আজকের পুরো পেপার বিছিয়ে সেটা পড়ছিল। আব্বুর কাজই এইটা। পেপার নাকি আব্বু হাতে ভাঁজ করে নিয়ে পড়তে পারে না। ওভাবে পড়তে নাকি আব্বুর বিরক্ত লাগে। আমি আমার রুমে এসে দেখলাম ইফাজ আর নাফিসা বসে বসে গল্প করছে। আমি ওদের দেখিনি এরকম একটা ভাব নিয়ে আলমারি থেকে একটা শপিং ব্যাগ নিয়ে চলে আসলাম। আসার সময় নাফিসা অবশ্য বলেছিল, আপু বস, গল্প করি। আমার টাইম নেই বলে আমি রুম থেকে চলে আসি। আম্মুর কাছে এসে বললাম, আম্মু, আমি পাশের বাংলোর শফিক আন্টির কাছে যাচ্ছি। আন্টি অনেক সুন্দর করে সাজাতে পারে। ওখানে ইফাজকে একটু পর পাঠিয়ে দিবে। ওখান থেকে সরাসরি ইফাজের সাথে চলে যাব। তাই এখন তোমার আর আব্বুর কাছ থেকে একেবারে বিদায় নিতে এসেছি। আম্মু তো আমার কথা শুনে থ। আম্মু সামান্য চিৎকার দিয়ে কিছু কথা শুনালো। যেই চিৎকারটা শুধু আমার আর আম্মুর কানেই ঢুকলো। অনেক বুঝানোর পর আম্মু বলল, যা, দেখ তোর আব্বু কি বলে। হুম, যাচ্ছি বলে সেখান থেকে চলে আসলাম। আমি কিছু দূর আসার পর ভাবলাম, এভাবে আব্বু কখনোই যেতে দেবে না। থাক, উনার সাথে একবারেই বের হই। আমি আমার রুমে এসে শপিং ব্যাগটা সোফার উপর রেখে বিছানায় আধশোয়া অবস্থায় শুয়ে পড়লাম। এমন ভাব করলাম যে আমাকে দেখে মনে হবে আমি এখন রেস্ট করব। আমাকে এভাবে শুতে দেখে ইফাজ বলে উঠল, কি ব্যাপার? এখন ঘুমাবা নাকি? তাড়াতাড়ি রেডি হও। তোমার জন্যই ওয়েট করছি। ইয়েস। আমি এটাই চাচ্ছিলাম যে উনি নিজে থেকে আমাকে তাড়াতাড়ি রেডি হতে বলুক। আমি বললে তো সবাই ভাববে আমার তোর সইছে না। আমি মুখে ঢং করে বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বললাম, এখনই? উনি বললেন, হুম, তাড়াতাড়ি করো। এদিকে লেট করলে ওদিকে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। নাফিসা বলল, ভাইয়া, আর একটু থাকেন না। আমার কেমন যেন মনে হচ্ছে আপুকে একবারে নিয়ে চলে যাবেন আজ। ইফাজ বলল, তুমিও চলো, একসাথে অনেক মজা করব। আব্বু ঠ্যাং ভেঙে দেবে। কয়েকদিন আগেই বিয়ে খেয়ে আসলাম। পড়াশোনার কত লজ হইছে। এখন আবার ঘুরতে যাব শুনলে ঘরে আটকে রাখবে। আমি ইফাজের সামনে যেয়ে বললাম, আমি রেডি, চলুন বের হই। উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, এই ড্রেসেই? হুম, কেন? না, কিছু না, চলো। আমি উনাকে নিয়ে ড্রয়িং রুমে আসলাম। পেছনে পেছনে নাফিসাও আসলো। আব্বু আম্মুকে ডেকে আমাদের বিদায় দিতে বললাম। আম্মু তো আমাকে এই অবস্থায় দেখে বলল, ড্রেসটা অন্তত চেঞ্জ করতি। লাগবে না, এটাই ঠিক আছে। আমার এরকম কেয়ারলেস দেখে আম্মু প্রচুর রেগে গেল কিন্তু মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে তুলল। আসার সময় ইফাজ আম্মুকে সালাম করল। আব্বুকে জড়িয়ে ধরল। নাফিসার সাথে হ্যান্ডশেক করে বলল, আসি বস। নাফিসা হেসে উত্তর দিল, আবার আসবেন। আসার সময় নাফিসা আমাকে জড়িয়ে ধরল। আম্মুও দেখি জড়িয়ে ধরল। আব্বু মাথায় হাত দিয়ে আদর করল। আহ, সবাই এরকম বিহেভ করছে, মনে হচ্ছে আমাকে চিরকালের জন্য বিদায় দিচ্ছে। আব্বু আমাদের সাথেই নিচ পর্যন্ত আসলো। আমার হঠাৎ মনে পড়ল একটা জিনিস ভুলে রেখে এসেছি। আমি দৌড়ে আমার রুমে যেয়ে শপিং ব্যাগটা নিয়ে আবার দৌড়ে চলে আসলাম।
হঠাৎ করে এরকম বাসায় ব্যাক করাতে আম্মু নাফিসা দুজনই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি, কিছু হয়নি, বলে চলে আসলাম। আব্বু ইফাজও একই প্রশ্ন করল। আমি শপিং ব্যাগটা দেখিয়ে বললাম, এটা আনতে ভুলে গেছিলাম। আব্বু বলল, কি এর মধ্যে? আমি, কিছু না, বলে গাড়িতে বসলাম। ইফাজও গাড়িতে উঠে বসল। তারপর আব্বু আমাদের বিদায় দিয়ে বাসায় গেল। উনি গাড়ি স্টার্ট দিলেন। আমি বললাম, সামনের বাংলোতে গাড়িটা থামাবেন। উনি আমার কথা শুনে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কেন? এমনি। উনি আর কিছু জিজ্ঞেস না করে সামনে তাকিয়ে গাড়ি চালানো শুরু করলেন। বাংলোর কাছাকাছি আসতেই উনি গাড়ি থামালেন। আমি উনাকে নিয়ে গাড়ি থেকে নামলাম। বাংলোর কাছে যেয়ে কলিং বেল বাজালাম। কলিং বেল বাজার কিছুক্ষণ পরই আন্টি মেইন ডোর খুললেন। হঠাৎ এভাবে আমাকে দেখে তিনি চমকে গেলেন। আমাকে জড়িয়ে ধরে কয়েকবার চুমো খেলেন। ইফাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, তোমার মেয়ে জামাই। কথাটা বলেই আমি উনার দিকে তাকালাম। উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে তারপর আন্টির দিকে তাকিয়ে সালাম দিলেন। আন্টি সালামের উত্তর নিয়ে আমাদের ভেতরে নিয়ে গিয়ে বললেন, বসো তোমরা, আমি একটু আসছি। আমি আন্টির হাত টেনে ধরে বললাম, আন্টি প্লিজ, আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। আমি একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য তোমার কাছে এসেছি। মানে, কি কাজ? তোমার রুমে চলো, তারপর বলছি। কোনো সমস্যা? আমি আর কোনো উত্তর না দিয়ে আন্টিকে নিয়ে সোজা আন্টির রুমে চলে আসলাম। আসার সময় ইফাজকে বসতে বলে চলে আসলাম। আমি শপিং ব্যাগ থেকে জামদানি শাড়িটা বের করে আন্টির হাতে দিয়ে বললাম, তাড়াতাড়ি পরিয়ে দাও। আন্টি তো আমার এরকম কাণ্ড দেখে রীতিমতো অবাক। অবাক হয়েই বললেন, তোর মাকে বললেই তো পরিয়ে দিত। আম্মুকে বলতে লজ্জা করে। আর বাসায় আব্বুও ছিল। বেশি কথা বলে সময় নষ্ট করো না। একদম টাইম নেই। আচ্ছা, ওয়াশরুম থেকে বাকি জিনিসগুলো পরে আয়, আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি। আমি ওয়াশরুম গিয়ে 5 মিনিটে সবকিছু পরে ওয়াশরুম থেকে বের হয়ে দ্রুত আন্টির সামনে দাঁড়ালাম। আন্টি শাড়ির আঁচলটা আমার কাঁধে রেখে পুরো শাড়িটা সুন্দর করে পরিয়ে দিল। আন্টি শাড়িটা এত সুন্দর করে পরালো যে মনে হচ্ছে তার মেয়েকে আজ স্বামীর সাথে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে। শাড়ি পরানো শেষে আন্টি আয়নার সামনে দাঁড় করালো। আমি নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছি। এত সুন্দর লাগছে আমাকে। প্রথম দিনের থেকে আজ বেশি সুন্দর লাগছে। ভীষণ লজ্জা লাগছে। এই অবস্থায় উনার সামনে যাব কিভাবে? উনি তো এভাবে দেখলে রীতিমতো চমকে যাবেন। আন্টি পাশে দাঁড়িয়ে আমাকে দেখে মুচকি মুচকি হাসছেন। আমি আন্টির এরকম হাসি দেখে লজ্জায় নিচের দিকে তাকালাম। হাসি হাসি মুখে বললেন, কিরে, লজ্জা লাগছে খুব? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আন্টি আমাকে আচমকা জড়িয়ে ধরে বললেন, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ওর কাছে গেলে সব লজ্জা চলে যাবে। আমাকে আন্টিকে ছেড়ে বললাম, না আন্টি, ওর কাছাকাছি গেলে আমার আরো বেশি লজ্জা করে। ওলে বাবালে। বলেই আন্টি আমার থুতনিতে ধরে চুমো খেলেন। আন্টি আমার হাত ধরে বলল, চল, এখন দেরি হচ্ছে না? আমি বুকে হাত দিয়ে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বললাম, হুম, চল। আন্টির রুম থেকে বের হলেই ড্রয়িং রুমের পুরোটুকু দেখা যায়। আমি রুম থেকে বের হয়েই উনাকে দেখতে পেলাম। উনি সোফায় হেলান দিয়ে পা দুটো টান টান করে লম্বা করে বসে বসে ফোন টিপছিলেন। আন্টি আমার হাত ধরে উনার সামনে নিয়ে যেতেই উনি ফোন থেকে চোখ তুলে তাকালেন। হঠাৎ উনার হাত থেকে ফোনটা সোফায় পড়ে গেল। এভাবে আমাকে দেখে উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। উনার দাঁড়ানো দেখে আমি শেষ। আমি উনার থেকে চোখ ফিরিয়ে নিচের দিকে তাকালাম। হঠাৎ আন্টি আমাকে ছেড়ে দিয়ে ইফাজকে বললেন, অনেক লজ্জা পাচ্ছিল, কোনো রকমে নিয়ে এলাম। উনি হ্যান্ডওয়াচের দিকে তাকিয়ে আন্টিকে বললেন, আজ তাহলে আসি আন্টি, অনেক লেট হয়ে গেছে। কথাটা বলেই উনি শক্ত করে আমার হাত ধরলেন। আমি স্পষ্ট অনুভব করছি উনার হাত কাঁপছে।
উনি ফোনটা পকেটে রেখে আন্টিকে সালাম দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে এলেন। আমিও আন্টিকে বিদায় জানিয়ে চলে এলাম। উনি আমাকে গাড়িতে বসিয়ে নিজে গাড়িতে বসলেন। আমি লজ্জায় কুঁকড়ে যাচ্ছি। শাড়ির আঁচলের কোণা ধরে টানাটানি করছি। হঠাৎ উনি আমাকে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। এমনভাবে ধরেছেন যে উনার সম্পূর্ণ শরীরের ভার আমার উপর। কিন্তু আমার সম্পূর্ণ শরীরের ভার উনার দুই হাতের উপর। উনি আমাকে আগের থেকেও আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন, আই লাভ ইউ, বউ। হঠাৎ উনার মুখে বউ ডাকটা শুনে আমার পুরো শরীর আবেশে ছেয়ে গেল। কথাটা উনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন। এই মুহূর্তে ওনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কিন্তু এই কাজটা এই মুহূর্তে আমি করলে উনি নির্ঘাত আমাকে আর ছাড়বেন না। আজ আর আমার যাওয়া হবে না। তাই আমি চুপচাপ উনারটাই উপভোগ করলাম। হঠাৎ উনি আমার গলায় উনার খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল দিয়ে স্লাইড করতে শুরু করলেন। হঠাৎ এরকম করাতে আমার সারা শরীর কেঁপে উঠল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। গলা কাঁপছে। পুরো শরীরের লোমগুলো দাঁড়িয়ে পড়ছে। উনাকে বলতেও পারছি না, প্লিজ, ছাড়ুন। আমি মরে যাচ্ছি। আমি চোখ বন্ধ করে হাত দিয়ে আস্তে করে উনার বুকে ধাক্কা দিলাম। এমনভাবে ধাক্কা দিলাম মনে হলো পিঁপড়াকে আঙুল দিয়ে টোকা দিলাম। উনি হয়তোবা টেরি পাননি আমি যে উনাকে ধাক্কা দিলাম। উনি আমার ঘাড়ে মুখ রেখেই বললেন, ড্রাইভার আঙ্কেলকে সাথে আনলেই ভালো হতো। আমি যে আজ ড্রাইভিং করতে পারবো না। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। উনি কথাগুলো আমার গলায় ঠোঁট লাগিয়ে রেখেই বললেন। উনার ঠোঁটের স্পর্শে পুরো শরীর শিহরিত হলো। আজ প্রথম আমার শরীরের কোনো একটা অংশ উনার ঠোঁটের স্পর্শ পেল। কি অদ্ভুত ফিলিংস! এক একটা স্পর্শে পুরো শরীর কেঁপে কেঁপে উঠল। উনি আমার গলা থেকে মুখ উঠিয়ে আমার দিকে তাকালেন। আমার কপালের সাথে উনার কপাল লাগিয়ে, নাকের সাথে নাক লাগিয়ে বললেন। সারপ্রাইজটার ডোজ একেবারে হাই লেভেলের ছিল। এখনো কাটিয়ে উঠতে পারছি না। কথাটা উনি এমনভাবে বললেন, মনে হচ্ছে একটু আগে নেশা করে এসেছেন। আমি কাঁপা কাঁপা গলায় আস্তে করে বললাম, প্লিজ, এখন ছাড়ুন। অলরেডি অনেক লেট হয়ে গেছে। উনি দীর্ঘনিশ্বাস ছেড়ে বললেন, হুম। বলেই আমাকে ছেড়ে উনি উনার সিটের সাথে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন। উনি যতক্ষণ চোখ বন্ধ করেছিলেন ততক্ষণই আমি উনার দিকে তাকিয়েছিলাম। ফর্সা গাল, তার উপর খোঁচা খোঁচা দাড়ি। এক সাইড থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। উনি চোখ খোলার সাথে সাথেই আমি অন্যদিকে তাকালাম। হঠাৎ আমার ডান হাতটা শক্ত করে ধরে হাতের উল্টো পাশে একটা চুমো খেলেন। তারপর হাতের তালুতে আরেকটা চুমো খেলেন। আমি তো উনার কাণ্ড দেখে অবাক। কিছুক্ষণ পর আমার কোলের মধ্যে যত্ন করে আলতোভাবে আমার হাতটা রাখলেন। আমার সিটবেল্টটা পরিয়ে দিয়ে নিজে সিটবেল্ট পরে গাড়ি স্টার্ট দিলেন। আমি নিজের শাড়ির আঁচল নিয়ে খেলছি আর আনমনে বাহিরে তাকিয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে মেইন রোডে আসলাম। কিছুক্ষণ পরপরই উনি আমার দিকে তাকাচ্ছেন। আমি বাহিরে তাকিয়ে থাকলেও উনাকে ঠিকই দেখতে পাচ্ছিলাম। বউ! হঠাৎ উনি আমাকে বউ বলে ডাকলেন। বউ! ডাকটা শুনেই আমি চমকে উঠলাম। অদ্ভুত কণ্ঠে তিনি ডাকলেন। সেই নেশা নেশা কণ্ঠ। আমি উনার দিকে তাকিয়ে বললাম, হুম। উনি আমার দিকে তাকিয়ে হেসে সামনে তাকিয়ে বললেন, জানো, একটা জিনিস যে আমাদের মধ্যে মিসিং। আমি আমাকে আর উনাকে ভালোভাবে দেখে বললাম, কি? উনি আমার পেটে উনার বাম হাতটা রেখে বললেন, আমাদের বেবি। হঠাৎ উনার এরকম কথা শুনে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে লজ্জায় নিচের দিকে তাকালাম। একদিকে উনার হাত আমার পেটে, অন্যদিকে উনার মুখে বেবিদের কথা শুনে লজ্জায় মাটিতে মিশে যায় যায় অবস্থা। আমি কম্পিত কণ্ঠে আস্তে করে উত্তর দিলাম, আমাদের এখনো বিয়ে হয়নি। আপাতত কোনো কিছু মিসিং নেই। উনি দুষ্টু হাসি হেসে বললেন, আমি ওটা মিন করিনি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে? তুমি এখন যেভাবে শাড়ি পরা অবস্থায় বসে আছো তোমাকে পুরো বউ বউ লাগছে। জাস্ট তোমার কোলে যদি আমাদের একটা ছোট্ট বাবু থাকতো তাহলে তোমাকে একদম পারফেক্ট লাগতো।
উনার কথা শুনে লজ্জায় না পারছি উনার দিকে তাকাতে আর না পারছি উনাকে চুপ করতে। উনি আবার বললেন, তোমার দিকে ফার্স্ট যেদিন তাকিয়েছিলাম তুমিও সেদিন আমার দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়েছিলে। উফ, কি অদ্ভুত ছিল তোমার সেই চোখ ফিরিয়ে নেয়াটা। নেক্সট টাইম একটাবারের জন্যও তাকাওনি। যেই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। কারণ অন্য সব মেয়েগুলো যখন আমার দিকে তাকাতো ওরা বারবার তাকাতো। যেই জিনিসটা তুমি করনি। উনার কথাগুলো আমি অবাক হয়ে শুনছিলাম। আমি কোনো কথা না বলে বাহিরে তাকালাম। প্রায় 6 ঘন্টা একটানা ড্রাইভ করার পর উনি একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। উনি নিজে গাড়ি থেকে নেমে আমার সাইডের দরজা খুলে আমাকে হাত ধরে নামালেন। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে চারপাশে একবার চোখ বুলালাম। অদ্ভুত একটা নীরবতা বিরাজ করছে রেস্টুরেন্টের মধ্যে। নিভু নিভু লাইটিং। সামান্য দূরের একটা টেবিলে এক জোড়া কাপল বসেছিল। উনি আমার হাত ধরে সাইডের কর্নারের টেবিলে নিয়ে গেল, যেখানে ডিস্টার্ব করার কোনো অপশন নেই। কিছুক্ষণ পর ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। আমি দেয়ালের পাশে বসে আছি। উনি আমার ডান পাশে বসে আছেন। দেয়ালের সাথে অনেক অদ্ভুত অদ্ভুত পিকচার লাগানো ছিল। হালকা আলোতে খুব সুন্দর দেখাচ্ছিল। আমি হাতের কোনোই টেবিলের উপর রেখে থুতনি হাতের উল্টো পাশে ভর করে পিকচারগুলো দেখছিলাম। হঠাৎ আমার বাম সাইডের কোমরে কারোর হাতের স্পর্শ পেয়েই চমকে উঠলাম। এটা আর কারোর স্পর্শ নয়, উনার হাতের স্পর্শ। আমি দ্রুত টেবিল থেকে হাত নামিয়ে শাড়ির উপর দিয়ে উনার হাতের উপর আমার হাত রাখলাম। পুরো শরীর কাঁপছে আমার। আমি অসহায়ভাবে উনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে ভ্রু উপরে উঠিয়ে ইশারায় বললেন, কি হয়েছে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে আস্তে করে বললাম, সুরসুরি লাগছে, ছাড়ুন। উনার স্পর্শে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বুকের ভেতর কাঁপছিল। উনি আমার কথা শুনে আগের থেকে আরো শক্ত করে চেপে ধরে উনার একদম কাছে নিয়ে গেলেন। তারপর বললেন, এখন লাগছে সুরসুরি? আমি মাথা নাড়িয়ে না বললাম। হঠাৎ ওয়েটারকে এদিকে আসতে দেখে আমি সামান্য শর্তে নিলে উনি আরো শক্ত করে উনার সাথে চেপে ধরেন। উনার এরকম কাণ্ড দেখে আমি অবাক হচ্ছি। আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি উনাকে আস্তে করে বললাম, ছাড়ুন, এদিকেই আসছে। তো আমি আর কোনো কথা না বলে আমার শাড়ি দিয়ে আমার কোমরের উপর রাখা উনার হাতটা ঢেকে দিলাম। উনি আমার এরকম কাণ্ড দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তারপর ওয়েটারের দিকে তাকিয়ে হেসে ওয়েটারকে বিদায় দিল। উনি আমার সামনে খাবার দিলেন। আমি চামচটা ঠিকমতো ধরতেও পারছি না। আমার হাত প্রচণ্ড কাঁপছে। হঠাৎ উনি আমার হাত থেকে চামচটা নিয়ে বললেন, আমি খাইয়ে দিচ্ছি। আমি কোনো কথা না বলে উনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে কিউট করে একটা হাসি দিয়ে আমার কপালে চুমো খেলেন। উনার চুমো খাওয়া দেখে আমি চোখ বড় বড় করে তাকালাম। উনি আবার হাসলেন। তারপর খাবার আমার মুখের সামনে নিয়ে বললেন, নাও, হা করো। আমি হা করলাম। এভাবে উনি একবার আমাকে খাইয়ে দিচ্ছেন, আবার নিজে খাচ্ছেন। কিছুক্ষণ পর আমি বললাম, আর খাবো না। আমার কথা শুনে উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এভাবে খাও দেখেই তো শরীরের এই অবস্থা। নাও, হা করো। পেট ভরে গেছে, আপনি খান। আমার কথা শুনে হঠাৎ উনি আমার পেটে হাত দিয়ে স্লাইড করে বলল, কই, এখনো তো খালি। হঠাৎ উনার এরকম স্পর্শে আমার পেটসহ সারা শরীর কেঁপে উঠল। আমি কিচ্ছু বলতে পারলাম না। চোখ দুটো খুলে রাখতে খুব কষ্ট হচ্ছিল। ইচ্ছে করছিল চোখ দুটো বন্ধ করে নিজের সুখের রাজ্যে হারিয়ে যায়। আমি চুপচাপ বসে আছি। উনি নিরালায় সব খাবার সাবার করে দিচ্ছেন। উনারটা সহ আমারটা খাচ্ছেন। পেটের মধ্যে এত জায়গা থাকে কই? উনার তো ভুঁড়িও নেই। আমি উনার দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনার ওয়েট কত? আমার কথাটা শুনে উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, 86। কেন? আমি অবাক হয়ে উনাকে জিজ্ঞেস করলাম, এত বেশি? কোথায় বেশি? একদম পারফেক্ট। যারা লম্বা বেশি তাদের ওয়েটও বেশি হয়। আর একজন পুরুষ মানুষের ওয়েট বেশি হওয়াটাই স্বাভাবিক।
উনি আবার আগের ন্যায় খেতে খেতে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কত? আমি নিচের দিকে তাকিয়ে উত্তর দিলাম, 46। আমার কথা শুনে উনি চমকে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, হোয়াট? সিরিয়াসলি? হুম। উনি হঠাৎ আমার মুখের সামনে খাবার ধরে বললেন, দেখি হা করো। উনার কাণ্ড দেখে আমি অসহায়ভাবে উনার দিকে তাকিয়ে বললাম, প্লিজ, আপনি খান, আমি খাবো না। মাইর দিব একটা। খেলেই কি মানুষ মোটা হয়ে যায় নাকি? আর শরীরের পুষ্টি বলেও তো একটা ব্যাপার আছে। কই, আমি এত খাই তারপরও তো মোটা হই না। আপনি তো জিম করেন। তো তুমিও করবা? ছি, আমাকে কেমন দেখাবে আপনি ভাবতে পারছেন? যথেষ্ট ভালো দেখাবে। ধাত, আমি বাসায় যাব। আপনি তাড়াতাড়ি শেষ করুন। তোমাকে বিয়েটা করি। তারপর দেখব তুমি স্লিম থাকো কিভাবে। উনার কথাটা শুনে আমার হেঁচকি উঠল। উনি পানি এগিয়ে দিয়ে বলল, গলা শুকিয়ে গেল নাকি কথাটা শুনে? আমি পানিটা খেয়ে উঠে দাঁড়ালাম। উনি আমার কোমর ধরে আবার বসিয়ে দিলেন। তারপর বললেন, টাইম লাগবে না, অলরেডি কমপ্লিট খাওয়া। আমি অসহায়ের মতো অন্যদিকে ফিরে বসে রইলাম। উনি আমাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে বসিয়ে নিজে গাড়িতে বসলেন। আমি সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম। উনি এভাবে আমাকে দেখে জিজ্ঞেস করলেন, ঘুম পাচ্ছে? আমি উনার দিকে তাকিয়ে বললাম, হুম। ওকে, আমি আস্তে ড্রাইভ করছি। আমি উনার কথা শুনে সোজা হয়ে বসে বললাম, না না, দরকার নেই। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম চলে গেছে। আপনি তাড়াতাড়ি ড্রাইভ করুন। ওকে, আমি তাড়াতাড়ি করছি। বাদ তোমার ঘুম পেলে ঘুমোতে পারো। প্রবলেম নেই। আমি হুম বলে সিটের সাথে হেলান দিয়ে বাহিরে তাকালাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলাম নাফিসা ফোন করেছে। আমি রিসিভ করে বললাম, হুম, বল। এখনো রাস্তায়? হুম। জানিসই তো কত দূর। আম্মু বারবার ফোন করতে বলছিল। তাই করলাম। আমি পৌঁছালে ফোন করে জানাবো। এখন রাখি। আচ্ছা, বাই। আমি ফোনটা রাখতে নিয়েও রাখলাম না। শিফাপুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরল। আমি বললাম, হ্যালো আপু। হুম, কেমন আছিস? ভালো। শুনো না, আমি কিন্তু আজ আসছি। তোমরা দাদুর বাসায় আজ রাতে আমার জন্য ওয়েট করবা। আমি 12টার মধ্যেই চলে আসব। আমার হঠাৎ এভাবে আসার কথা শুনে আপু নিশ্চয় অবাক হয়েছে। আপু অবাক কণ্ঠেই বলল, মানে, হঠাৎ এভাবে? তোর কলেজও তো মনে হয় খোলা। আর চাচ্চুও। আমি আপুকে থামিয়ে বললাম, আমি একা আসছি উনার সাথে। আমাকে রাতে বাসায় ড্রপ করে দিয়ে উনি চলে যাবে। উনি মানে ইফাজ? হুম। এখন আর কিছু জিজ্ঞেস করো না। রাখছি। আচ্ছা, দেখে শুনে আছিস। আমি কল কেটে ফোনটা রেখে দিয়ে সিটের সাথে হেলান দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলাম। উনি বললেন, সরাসরি তুমি ওই বাসায় যাবে এখন? আমি উনার দিকে তাকিয়ে বললাম, হুম। আমার তো তোমাকে আমার বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। কাল সকাল সকাল আপনি এসে আমাকে নিয়ে যাবেন। তখন যে বাবুকে দেখে আসব। উনি আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে। আমার এবার সত্যি ঘুম পাচ্ছে। আমি সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। হঠাৎ আমার মনে হচ্ছে আমাকে কেউ উপরে তুলে নিয়ে যাচ্ছে। চোখ খোলার চেষ্টা করেও খুলতে পারছি না। তবুও চেষ্টা করেই গেলাম। আস্তে আস্তে চোখ খুললাম। আবছা আবছা দৃষ্টিতে দেখলাম উপরে আকাশ। একটা চাঁদও আছে দেখছি। জোছনায় চারপাশের সবকিছু দেখা যাচ্ছে। হঠাৎ ইফাজকে দেখতে পেলাম আমার মুখের উপর। হালকা হালকা দেখতে পেলাম উনি সামনে আগাচ্ছেন কিন্তু আমি উনার সামনে সামনে ভেসে বেড়াচ্ছি। আমি চোখটা আবার বন্ধ করে এক ঝটকায় খুলে ফেললাম। ইফাজ আমার দিকে তাকিয়ে বলে উঠল, কি? ম্যাডামের ঘুম ভেঙেছে? আমি কই? এভাবে ভাসছি কেন আমি? হেই পাগলি, ভাসছ কোথায়?
তোমাকে কোলে করে বাসায় নিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি। আমি অবাক হয়ে চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করলাম। হঠাৎ উনি আমাকে ফেলে দেওয়ার ভান করে খোপ করে ধরে ফেললেন। ভয়ে আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ উনার গলা জড়িয়ে ধরলাম। উনি আমার কপালে ছোট্ট করে এক কিস করে বললেন, কি টিয়া পাখি, ভয় পেয়েছ? আমি চোখ খুলে মাথা নাড়িয়ে হুম বললাম। উনি আমাকে শক্ত করে উনার বুকের গভীরে জড়িয়ে ধরে বললেন, এতই সহজ এই বুক থেকে পড়ে যাওয়া? উনার কথা শুনে বুকের ভেতর ধুক করে উঠল। উনার দিকে একবার তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে কিউট একটা হাসি দিলেন। আমি উনার দিকে তাকিয়ে বললাম, গাড়িটা অ্যাপার্টমেন্ট পর্যন্ত নিয়ে আসলেই পারতেন। শুধু শুধু আমাকে। একদম চুপ। উনার ধমক শুনে আমি আর কথা বাড়ালাম না। আস্তে করে উনার বুকে মাথা রেখে গভীরভাবে চোখ বন্ধ করলাম। খুব যত্ন করে আগলে রেখেছেন উনার বুকে। ইস, এই বুক থেকে যদি আর উঠতে না হতো। হঠাৎ আমার মনে হলো আমি উপরে ভেসে যাচ্ছি। কিছুক্ষণ নীরব থাকলাম। হ্যাঁ, এবার সত্যি সত্যি ভাসছি। আচমকা চোখ খুলে উনার দিকে তাকালাম। তারপর চারপাশে তাকিয়ে দেখলাম আমি লিফটের মধ্যে। ওহ, লিফট উপরে উঠছে। আমি ভাবলাম আমি হাওয়ায় ভাসছি। দাদুর বাসার সামনে যেয়ে উনি মাত্রই কলিং বেল চাপ দিবে। সাথে সাথেই আমি খোপ করে উনার হাত ধরে ফেলি। তারপর আস্তে করে বললাম, করছেন কি? আমাকে আগে কোল থেকে নামান। আমার কথা শুনে উনি আমাকে একটু উপরে তুলে আমার নাকের সাথে নাক ঘষে বললেন, ওহ সরি, একদম ভুলে গিয়েছি। উনার কাণ্ড দেখে আমি অবাক হয়ে উনার কোল থেকে নামার চেষ্টা করলাম। আমার এরকম তাড়াহুড়ো দেখে উনি বললেন, রিল্যাক্স, নামাচ্ছি তো। উনার কোল থেকে নামার পর কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আপু চোখ মুছতে মুছতে দরজা খুলল। আমাকে দেখেই জড়িয়ে ধরে বলল, তোর জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম। সরি আপু, তোমার ঘুমের ডিস্টার্ব করলাম। ধুর পাগলি। আপু আমাকে ছেড়ে দিয়ে ইফাজকে বলল, বাহিরে দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া? ভেতরে আসেন। ইফাজ মাথার চুল ঝাঁকিয়ে বলল, এখনই আমাকে বাসায় যেতে হবে। অলরেডি 12:30 বেজে গেছে। কাল তো এমনিতেই আসবো ওকে নিতে। তখন যা করার করো। আসছি। উনার কথা শুনে আমি অবাক হলাম। এত রাত হয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে 9:30টার দিকে গাড়িতে উঠেছিলাম। এখন বাজে 12:30। তার মানে পাক্কা 3 ঘন্টা আমি গাড়িতে ঘুমিয়েছিলাম, অথচ উনি একটাবারের জন্যও ডাকেননি। আমি উনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে ইশারায় বললেন, কি? আমি কোনো উত্তর না দিয়ে চোখ ফিরিয়ে নিলাম। হঠাৎ আপু আমাকে রেখেই ভেতরে গেল। যাওয়ার সময় বলে গেল, বিদায় দিয়ে আয়। আমি তো আপুর কথার আগা মাথা কিছুই বুঝলাম না। আমি আপুর কথা মতো চুপচাপ উনাকে বললাম, দেখা শুনে যাবেন। আর যাওয়ার পর ফোন করে জানাবেন। উনাকে কথাটা বলেই আমি ভেতরে ঢুকতে যাব, সেই মুহূর্তে উনি আচমকা আমার হাত ধরে টান দিয়ে উনার বুকের সাথে একদম মিশিয়ে ফেললেন। উনার কাণ্ড দেখে ভয়ে আমি চিৎকার দিতে যেও দেয়নি। ওহ মাই গড! এই মুহূর্তে যদি আপু থাকতো কি হতো? উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন, তোমার আপু আমাদের প্রাইভেসি দিয়ে গেল এমনি এমনি। উনার কথাটা শুনে আমি চমকে উঠলাম। এই কারণে তখন ওই কথাটা বলে ওভাবে চলে গেল আপু। উনি আমার পিঠে স্লাইড করতে করতে বলল, কাল তাহলে দেখা হচ্ছে? এখন যেতে হবে। উনার কথা শুনে আমি উনার বুক থেকে মাথা তুলে হুম বললাম। তারপর আমি নিজেই উনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আর লেট করা চলবে না। অনেক রাত হয়ে গেছে। এখন রওনা দিন। আর বাসায় পৌঁছানোর পর ফোন দিবেন কিন্তু। আমার কথা শুনে উনি আমার গাল ধরে কপালে একটা চুমো দিয়ে বলল, ওকে।